जननीं शारदं देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयस्कृत्वा प्रणमामि मुहुर्मुहुः। आज के जगद्धात्री पुजोर बोधहय नवमी तिथि काजेई सर्वत्र माँ के आवाहन करे पुजो करा होच्छे। तो आमरा एकटू स्मृतितर्पण करे नी जयरामबाटीते श्यामा सुंदरी देवी किभाबे एटी शुरू करेछिलेन। তিনি প্রতি বছর শ্যামা পুজোর জন্য ধান কুটে চাল এবং অন্যান্য নৈবেদ্য সামগ্রী তৈরি করতেন, যে জয়রামবাটির কালী পুজোতে দেবার জন্য। তো সেইবার কোনো কারণে সংকীর্ণতা বশত পল্লীগ্রামের তারা নবমুখুজ্জে নামে একজন ব্যক্তি মাতব্বর আর কি গ্রামের, তিনি বললেন যে না, আপনার চাল নেওয়া হবে না, এবার এই নৈবেদ্য গৃহীত হবে না এবং মা কালীর পুজোয় এটা দেয়া যাবে না। স্বাভাবিকভাবেই শ্যামা সুন্দরী দেবী শ্রী শ্রী মায়ের মাতা, তিনি প্রচণ্ড আহত হলেন অন্তরে, সারা রাত প্রায় কাঁদলেন, শেষ রাতে ঘুমিয়ে পড়েছেন। এই সময় তিনি দেখছেন যে রক্তবর্ণা গাত্র, গায়ের রং লাল, বালার্ক, এমনিতে জগদ্ধাত্রীর উপাসনায় আছে না বালার্ক সূর্যের যেটা কোমল লাল রং, সেই রঙের কোনো এক দেবী মূর্তি পায়ের ওপর পা তোলা তিনি বসে আছেন এবং তাকে আশ্বস্ত করছেন, তুমি কাঁদছো কেন বাছা, তোমার কালীর চাল আমি গ্রহণ করব, তোমার ওই নৈবেদ্য আমি নেব। শ্যামা সুন্দরী প্রশ্ন করলেন, তুমি কে মা? সেই দেবী মূর্তি উত্তর দিচ্ছেন, আমি জগদম্বা, জগদ্ধাত্রী রূপে তোমার পূজা নৈবেদ্য আমি গ্রহণ করব। পরদিন ভোরবেলায় উঠে উনি বললেন যে সারু, হ্যাঁ রে, গায়ের রং খুব লাল, দেবী মূর্তি পায়ের ওপর পা, এ কোন দেবী? শ্রী শ্রী মা উত্তর দিলেন, জগদ্ধাত্রী। এই পুজোর শুরু, জগদ্ধাত্রী পুজোর গ্রামে বহু লোক আমন্ত্রিত হলেন, এমনকি বিশ্বাসদের বাড়ি থেকে 5 মণ ধান উনি সংগ্রহ করলেন। বহু আমন্ত্রিত ব্যক্তি, পুজো খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। এমনকি ওই 5 মণ ধানের যে চাল হয়েছিল তাতে করে ভোগ ইত্যাদি সমস্ত কিছু মিটেও গেল। আর তাছাড়া উনি তো চাল আগেই তৈরি করেছিলেন সারা বছর, এবং নৈবেদ্যের অন্যান্য সামগ্রী। সেই প্রতিমা বিসর্জনের সময় দেখুন তৎকালীন সরলতা এবং আন্তরিকতা, মাতৃত্ব। মা জগাই, জগদ্ধাত্রীকে জগাই বলা হচ্ছে, আপনার করে নিচ্ছেন, মা জগাই, সামনের বছর আবার এসো, আমি তোমার জন্য সারা বছর একটু একটু করে সব কিছু গুছিয়ে তৈরি করে রাখবো। পরের বছর শ্রী শ্রী মাকে বললেন যে তুমিও কিছু দিও, মা আসছেন জগদ্ধাত্রী। শ্রী শ্রী মা যে কোনো কারণেই হোক বললেন, না বাপু, আমি অত ল্যাঠা সামলাতে পারবো না, 1 বছর তুমি দর্শন হয়েছে, পুজো দিয়েছ, তাই যথেষ্ট, আবার কেন? সেই রাত্রিরেই স্বপ্নে দেখছেন দেবী মূর্তি
যে আমি তবে যাই। তার দুপাশে দেবী মূর্তির আরো দুজন পার্শ্বচর, মানে আরো দুই দেবী মূর্তি। তোমরা কে গো? শ্রী শ্রী মা প্রশ্ন করছেন। বলে আমরা জয়া বিজয়া, আমি জগদ্ধাত্রী। সঙ্গে সঙ্গে মা সন্ত্রস্ত হয়ে বলছেন যে সে কি, না না, তোমরা যাবে কেন, তোমরা থাকো, তোমরা থাকবে। এই শুরু হলো একটা প্রবহমান পুজো। তারপরেও একটি মজা হয়েছিল। এই প্রথম পুজোর সময় যেদিন বিসর্জনের দিন, সেটি পড়েছিল বৃহস্পতিবার। কাজেই মা বললেন লক্ষ্মী বারে মাকে কি বিদায় দেব। পরদিন ছিল সংক্রান্তি, তারপর দিন ছিল মাসের পয়লা। কাজেই সেটা বিসর্জন হলো গিয়ে একেবারে তার পরের দিন। তো সে যাই হোক, মার এই রকম অবস্থাতে তারপর 12 বৎসর দীর্ঘ পুজো চালানো হলো। প্রথম 4 বছর পুজোর সংকল্প হয়েছিল শ্যামাসুন্দরী দেবীর নামে, পরের 4 বছর সংকল্প হয়েছিল আপনার শ্রী শ্রী মায়ের নামে, তারপরের 4 বছর সংকল্প হয়েছিল শ্রী শ্রী মায়ের কাকা খুল্লতাতো, তিনি অবিবাহিত ছিলেন, যার পরবর্তীকালে এই উদ্বোধনেই দেহান্ত হয়। মায়ের কাছেই মাই সেবা করেছিলেন শেষ সময়। তার নামে সংকল্প হয় শেষ 4 বছর। 12 বছর বাদে শ্রী শ্রী মা যে কোনো কারণেই হোক মনে করলেন যে সবার নামেই তো পুজো হয়ে গেছে পরিবারের, কাজেই এবার থেকে এই পুজো বন্ধ হবে। সেই রাত্রিরেই আবার দেবী স্বপ্নে আবির্ভূতা হয়ে বললেন 3 বার, আমি তবে যাই, আমি তবে যাই, আমি তবে যাই। সঙ্গে সঙ্গে শ্রী শ্রীমা বুঝতে পারলেন যে মাকে দিয়ে 3 সত্যি করিয়ে নিচ্ছেন। মা তাড়াতাড়ি দেবীর পাদমূলে পতিত হয়ে স্বাপ্নিক অবস্থা, এটা যা বর্ণনা আছে মায়ের জীবনীতে, শ্রী শ্রী মায়ের কথাতে এবং আপনার স্বামী গম্ভীরানন্দের শ্রীমা সারদা দেবীতে, সঙ্গে সঙ্গে মা পায় না মা তুমি কোথাও যাবে না। মা আবার আরেকটি যোগ করেছিলেন যে মধু মুখুজ্জের পিসিরা আমাকে আনার আয়োজন করছে, আমি তবে যাই। না মা তুমি কোথায় যাবে, তুমি প্রতি বছর তোমাকে আমি আনবো, তুমি কৃপা করে প্রতি বছর এসো। এই থেকে আজ পর্যন্ত জয়রামবাটিতে 3 দিনই জগদ্ধাত্রী পুজো হয়। এখন তিথি অনুযায়ী 1 দিন 2 দিন হয়তো একটা দিন তো খুব বড় করে হয়, আগামীকালও হবে, আজকে তো হচ্ছে, আগামীকালও হবে। তো মা সেই সঙ্গে এই জগদ্ধাত্রী পুজোর জন্য 10.5 বিঘের কিছু বেশি ধানি জমি দেবোত্তর করে দেন এবং সেখানে একটি অদ্ভুত তথ্য আমরা পাই যে এই জন্য শারদানন্দ স্বামী মাস্টার মশাইকে অনুরোধ করেন যে আপনি যদি পারেন এই ধানি জমির 10.5 বিঘের কিছুটা বেশি এর দামটা দিয়ে দিন। তৎকালীন যুগে মাস্টার মশাই 320 টাকা দিলেন। এই তার ব্যবস্থা হলো আগামী জগদ্ধাত্রী পুজোর এবং পরে আরো যা সংগৃহীত হবে অর্থ। তো আজকে আমরা নিবেদিতার যে চিঠি আলোচনা করতে যাচ্ছি, এটা অত্যন্ত গভীর চিঠি, কিন্তু তার যে চলন বা যে ঢং সেটা খুব সহজ সরল, কিন্তু তার বহু কিছু জায়গাতেই আমাদের একটুখানি ব্যাকগ্রাউন্ড বা তার যে রেফারেন্স এগুলো ব্যাখ্যা করতে হবে। ভারী সুন্দর চিঠি, ভারী গভীর চিঠি। চিঠিটি লেখা বিখ্যাত
তৎকালীন যুগের অন্যতম শ্রেষ্ঠ থিওলজিয়ান এবং ডিভাইন, মানে চার্চ অব ইংল্যান্ডের একজন বড় অথরিটি এবং অফিস বিয়ারার, তাছাড়া অক্সফোর্ড ইউনিভার্সিটির দীর্ঘকালীন অধ্যাপক। তার নাম হচ্ছে টমাস কেলি চেইন। টমাস কেলি চেইন। আজকে উনি এই দ্য মাস্টার অ্যাজ আই স হিম, আপনারা জানেন যে এটি বেরিয়েছিল 1910 সালে প্রথমে। তার রিভিউ তৎকালীন যুগে ইংরেজিতে প্রকাশিত কোয়ার্টারলি জার্নাল অব হিবার্ট কোয়ার্টারলি জার্নালতে এর একটা দীর্ঘ রিভিউ বেরোয়। এই রিভিউটা আমরা অবশ্যই এটা একটা অত্যন্ত মূল্যবান সম্পদ এবং সহজলভ্য নয়, কিন্তু এখানকারই একজন শ্রদ্ধেয় সন্ন্যাসী স্বামী তদ্ব্রতানন্দের উদ্যোগে সেটি উদ্ধার হয়েছে, কিন্তু সেটিতে বোধহয় আজকে আমি পৌঁছতে পারবো না, কেননা বিভিন্ন জায়গাতে যেসব ব্যক্তির নাম উল্লেখিত হবে তাদের ব্যাখ্যা দিতে হবে। টমাস কেলি চেইন, তার বিখ্যাত দুটি বই, তার তো ম্যাগনাম ওপাস হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, বিশাল কাজ, এবং এখনো 2004 সালেও বোধহয় রিপ্রিন্ট হয়েছে বা এডিশন হয়েছে, এখনো কোট করা হয় ওখান থেকে। ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্টের ওপরে একটা অবজেক্টিভ অ্যানালিটিক্যাল রিভিউ, এবং প্রত্যেকটি তথ্য চার্চ কাউন্সিলগুলির ইত্যাদি। ডক্টর টমাস কেলি চেইন অত্যন্ত আকৃষ্ট হন নিবেদিতার আধ্যাত্মিকতা, আন্তরিকতা এবং ধর্ম ব্যাপারে, আধ্যাত্মিকতার ব্যাপারে উদারতায়, এবং নিবেদিতাও একই রকমভাবে আকৃষ্ট হন তার প্রতি, যে তৎকালীন গোড়ামির যুগে উনি চার্চ অব ইংল্যান্ড, কাজেই উনি রোমান ক্যাথলিক নন সে অর্থে, আবার পুরোপুরি প্রোটেস্ট্যান্টও নন, কিন্তু ঔদার্য তার মধ্যে খুব। ওর শেষ বই লেখা ডক্টর টমাস কেলি চেইনের দ্য হিস্ট্রি অব নেশনস অ্যান্ড রিলিজিয়ন্স, রিকনসিলিয়েশন, পসিবিলিটি অব রিকনসিলিয়েশন, মানে পৃথিবীর বিভিন্ন জাতিগুলির বিভিন্ন ধর্মের মধ্যে সমন্বয়ের সম্ভাবনা। আমরা মনে করি যে তথ্য থেকে যা পাওয়া যায় যে নিবেদিতার লেখা আবিষ্কৃত চিঠি টমাস কেলি চেইনকে অন্তত 18টি না 19টি, আরও হয়তো কিছু হারিয়ে গেছে। তো এই চিঠিটা ডক্টর টমাস কেলি চেইনকে লেখা 16ই জানুয়ারি 1911। লিখছেন স্টুডিও হাউস, মানে অলিবুলের সেবারতা তিনি নিবেদিতা, স্টুডিও হাউস 168 ব্র্যাটল স্ট্রিট, কেমব্রিজ, ম্যাসাচুসেটস, US, to Dr. Thomas Kelly Chain, University of Oxford, England. তারিখ আগেই বলে দিলাম, আমি রিপিট করছি, 16th of January 1911। বাংলাতে আমি বলছি, মাঝে মধ্যে অরিজিনালটা একটু আসবে। আমি আপনার মিস অ্যালিস লংফেলো আমাকে আপনার রিভিউ, যেটা আপনি পর্যালোচনা করেছেন আমার বইটি দ্য মাস্টার অ্যাজ আই স হিমের ওপরে, সেইটি যেই কোয়ার্টারলি জার্নালে জানুয়ারি সংখ্যায় বেরিয়েছে, মানে ওই মাসেই, সেটি আমার কাছে মিস অ্যালিস লংফেলো
দিয়েছেন। আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেব বলুন তো? আপনি, আমার আশঙ্কা হচ্ছে আমার বইটি যত প্রশংসা প্রাপ্য নয় তার থেকেও বেশি প্রশংসা করেছেন। You have praised my book far above its merit, I fear. আমার বই যা প্রশংসা প্রাপ্য তার থেকে ঢের বেশি আপনি করেছেন মনে আমার আশঙ্কা হচ্ছে। And oh, আর how exquisite is the end. আর এই যে রিভিউ, এটা প্রায় আপনার 10-12 পাতা, 8-10 পাতার হবে। এই রিভিউ আমরা আজকে ধরতে পারবো না, এটা আমরা পরবর্তী ক্লাসে ধরবো, কিন্তু অসাধারণ। স্বামীজির কে সম্পূর্ণভাবে না দেখে শুধুমাত্র নিবেদিতার থেকে শুনে এবং দ্য মাস্টার অ্যাজ আই স হিম পড়ে ওই রকম আন্ডারস্ট্যান্ডিং অফ স্বামীজি খুব কম পাওয়া যায়। তাতে করে উনি এই বইটিকে বলেছিলেন যে এটা একটা সর্বকালীন রিলিজিয়াস ক্লাসিক এবং এটি একই সঙ্গে একই জায়গায় রাখার উপযুক্ত। কাদের সঙ্গে? সেন্ট অগাস্টিনের দ্য কনফেশনস ইন 13 বুকস, বিখ্যাত, ওরা বলে দ্য ফার্স্ট ওয়েস্টার্ন অটোবায়োগ্রাফি। কেউ কেউ এও দাবি করেন যে পৃথিবীতে প্রথম আত্মজীবনী লেখা হয়েছে, ও নিজেরই লেখা আত্মজীবনী। সেন্ট অগাস্টিনের কনফেশনস ইন 13 বুকস, এটা অরিজিনাল নাম। আজকাল ইংরেজি যেটা এখনো বোধহয় প্রিন্ট হয়, যেটা বেরোয় সেটা দেয় যে সেন্ট অগাস্টিনস কনফেশন, এটুকু টাইটেলে। তো সে যাই হোক, বইটি 13টি অধ্যায়ে পদ্য আকারে জীবনী এবং তার উপলব্ধি, অনুভূতি ইত্যাদি। আরেকটি বইয়ের নাম করেছেন অ্যান সাবাতিয়েটস লাইফ অন সেন্ট ফ্রান্সিস অব আসিসি। সেন্ট ফ্রান্সিস অব আসিসি পরবর্তীকালের 14th শতাব্দীর, 13th শতাব্দীর পরে 14th শতাব্দীর মানুষ, 13th সেঞ্চুরি, হ্যাঁ 13th সেঞ্চুরি, 14th সেঞ্চুরি, 1300 সামথিং ইয়ে। আচ্ছা, আরেকটা কথা বলে নিচ্ছি যে ডক্টর টমাস কেলি চেইন কিন্তু নিবেদিতার থেকে ঢের ঢের বয়সে বড়। তার জন্ম 1841 সালে এবং তার মৃত্যু নিবেদিতার দেহান্তের কিঞ্চিত পরে 1915। এবং যেহেতু ঔদার্যতার খুব হয়েছিল, তিনি তার শেষ জীবনে বাহাইজম বা বাহাই ধর্ম অনুসরণ করেন। যারা বাহাইদের, এটা অদ্ভুত যে পার্সিয়ান এবং ইন্ডিয়ান দুটো ব্লেন্ডে বাহাই ধর্মের একটা উৎপত্তি এবং অত্যন্ত উদার, পৃথিবীর বিভিন্ন ধর্মের সারাংশ, ভালো জিনিস গ্রহণ করে। সে যাই হোক, তো তাই তিনি এই সমালোচনায়, রিভিউতে, সমালোচনা নয় পর্যালোচনা বলবো, তাতে করে যেভাবে স্বামীজির দ্য ট্রেটস অফ ক্যারেক্টার এবং যেভাবে ওটা তুলে ধরেছেন, এবং বইটিকে দ্য মাস্টার অ্যাজ আই স হিমকে তিনি একা আসনে বসিয়েছেন। কার সঙ্গে? সেন্ট অগাস্টিনের কনফেশন আর সেন্ট ফ্রান্সিস অব আসিসি পরবর্তীকালের অনেক, যে এই মাত্র বললাম 14th শতাব্দীর, কিন্তু সেন্ট অগাস্টিন হচ্ছেন আপনার 3rd সেঞ্চুরি, 4th সেঞ্চুরি মানুষ, অনেক আগের। অসাধারণ দুজন। এবং যেহেতু আজকে আমরা ওটাতে ঢুকছি না, আমরা যখন যাব তখন বুঝবো।
এবং নিবেদিতা কি বললেন, দ্য এন্ড ইজ এক্সকুইজিট অ্যান্ড হাউ এক্সকুইজিট ইজ দি এন্ড। আর কি সুন্দর আপনার ওই রিভিউর শেষ অংশটা, এই রিভিউর শেষ অংশটা আমরা আজকে আলোচনা করব। তার আগে চিঠিটি আমি আপনাদের পরিবেশন করছি। আজকে আমাকে মিস লংফেলো অলরেডি আপনার সেই হিবার্ট কোয়ার্টারলি জার্নাল জানুয়ারি সংখ্যায় আপনার যে পর্যালোচনাটি বেরিয়েছে, দি মাস্ট অ্যাজ আই স হিম, আমাকে দিয়েছেন। আমি আপনাকে কি বলে ধন্যবাদ দেব। আশঙ্কা হয় আপনি আমার বইটি এর যতটুকু সম্মান প্রাপ্য নয়, প্রশংসা প্রাপ্য নয়, তার থেকে ঢের ঢের বেশি আপনি করেছেন। আর আপনার এই রিভিউর শেষ অংশটি কি অপূর্ব সুন্দর। চিঠিটা আমরা শেষ করছি। চিঠিটা খুব বড় নয়। মিসেস অলি বুল বর্তমানে খুব খুব অসুস্থ, কিন্তু এতটা অসুস্থ নন যে আপনাকে আপনার এই রিভিউর জন্য তার ওয়ার্মেস্ট রিগার্ডস তিনি পাঠাতে পারছেন না। শি ইজ ভেরি ভেরি ইল, বাট নট ইয়েট সো ইল টু সেন্ড ইউ the warmest compliments and infinite thanks to you for your review. আর তিনি তো সব কিছু ব্যাপারেই আমার যাতে করে সাফল্য তিনি মনে করেন, তা সত্যি হোক বা কল্পিত হোক, তিনি এত আনন্দিত হন। She is always so touched and proud at anything that she considers to be my success, and she has already arranged quite a small festivity. কেন এই উৎসব কেন করেছেন? To celebrate publication of your wonderful review. আর তাতে করে ওর ঘরে যত ফুল দেয়া হয়েছিল বিভিন্ন জ্ঞানী গুণী জনের পক্ষ থেকে, তার মধ্যে একগুচ্ছ ফুল ছিল যেটিতে লেখাই ছিল, ডেডিকেটেড অন বিহাফ অফ কোর্ট, ডিয়ার ডক্টর চেইন, আনকোট। গতকাল, আচ্ছা, মিস এলিস লংফেলো কে? ইনি হচ্ছেন বিখ্যাত আমেরিকান কবি হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। ইনি ব্রিটিশ ওয়ার্ডসওয়ার্থ নন, ইনি হচ্ছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো, বিখ্যাত কবি। এবং তাদের বাড়িটি ছিল ব্র্যাটল স্ট্রিটে, একটি ঐতিহাসিক বাড়ি, যেখানে আমরা এইমাত্র বললাম যেখান থেকে চিঠিটি লেখা, 168 নম্বর ব্র্যাটল স্ট্রিট, স্টুডিও হাউস, সারা বুলের বাড়ি। আর ওই বাড়িটি ছিল আরেকটি ঐতিহাসিক বাড়ি, সেটি ছিল 105 ব্র্যাটল স্ট্রিট, কেমব্রিজ, ম্যাসাচুসেটস। বাড়িটি কেন বিখ্যাত? বাড়িটি লংফেলো হাউস নামে। এই এলিস লংফেলো হচ্ছেন এর জ্যেষ্ঠা কন্যা। এর 3 মেয়ে, 1 ছেলে, এই পোয়েট লংফেলোর। এবং আশ্চর্যজনকভাবে 1877 কি 78-এর ক্রিসমাস ইভে ডিনারে আমন্ত্রণ করেছিলেন পোয়েট লংফেলো তৎকালীন যুগের বিখ্যাত বেহালা বাদক মিস্টার অলি বুলকে, এই বস্টনে, কেমব্রিজ, ম্যাসাচুসেটস। তো সেখানে তারা যে কাটিয়েছিলেন, মিসেস অলি বুলের লেখাতে, ডায়েরিতে তার দীর্ঘ বর্ণনা আছে। এবং সালটি হচ্ছে ওই যে বললাম, মোস্ট লাইকলি 1877 or 78, ক্রিসমাস ইভ, মানে ডিসেম্বর 24। খুব সুন্দর কাটান
এবং ওখানে অসাধারণ প্রেজেন্ট করেন, কেননা অলি বুল তখন ইউরোপের এবং আমেরিকা, কানাডা তিনি অতি জনপ্রিয় ব্যক্তিত্ব। শুধু তার অ্যাজ এন ওয়ার্ল্ড ফেমাস কম্পোজার অ্যান্ড ভায়োলিনিস্ট হিসেবেই নন, ইজ এ গ্রেট প্যাট্রিয়ট। তখনও নরওয়ে মানে ওদের আদি বাসস্থান ওয়াজ আন্ডার সুইডেনস কিং, সুইডেনের রাজার অধীনে ছিল। স্বাধীনতার একটা ইচ্ছে, তারপরে স্বাধীন হয়েছিল। তো অলি বুল হচ্ছেন ওই রকম, তিনি স্বাধীনতা আন্দোলনের নরওয়ে, আর নরওয়ে অপূর্ব সুন্দর জায়গা, মানে এটি একটি, আপনারা জানেন যে স্ক্যান্ডিনেভিয়ার সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, ডেনমার্কের রাজপরিবারও বিখ্যাত, এরা তখন সুইডেনের কিংয়ের আন্ডারে ছিলেন। কিন্তু ওকে এমিনেন্ট পার্সনস অব ইউএস, কানাডা অ্যান্ড ইউরোপ সবাই জানতেন এবং সবাই ইনভাইট করতেন। আর এই সমস্ত কিছু, তখন তার অনেক বয়স হয়েছে, আপনাদের আগেই বলেছি যে মিসেস অলি বুল এবং মিস্টার অলি বুলের বয়সের ব্যবধান ছিল স্বামী স্ত্রীর 40 ইয়ার্স। যখন উনি বিয়ে করেন তখন ওর 60 বছর বয়স, আর মিসেস সারা চ্যাপম্যান থর্প, তার বিয়ের আগের টাইটেল থর্প পরিবারের, তার বয়স 20। সো ক্লিন 40 ইয়ার্স। বাট আগেও আপনাদের বলেছি যে ইট হ্যাজ বিন এ কোয়াইট এ হ্যাপি ম্যারেজ, ইটস এ ওয়ান্ডারফুল ম্যারেজ। তো এই অ্যালিস লংফেলো হচ্ছেন তার জ্যেষ্ঠা কন্যা, বিয়ে করেননি। এই বাড়িটির নাম, এই লংফেলোর বাড়িতে, অন্যরা অন্য জায়গায় ছড়িয়ে গেছেন, খুব প্রতিষ্ঠিত পরিবার, কে অন্য বোনেরা, 2 বোন এবং ভাই, ইনি কিন্তু বরাবর ক্রেইগি হাউস, যেটাকে এই ক্রেইগি হাউসের থেকেও লংফেলো হাউস বলে বেশি পরিচিত। কেন আরেকটা বেশি পরিচিতি? জর্জ ওয়াশিংটন, দ্য ফাদার অব নেশন অব দ্য ইউনাইটেড স্টেটস, তার যখন বস্টন সিজ করেন, আক্রমণ করেন, উনি প্যাট্রিয়টিক ফোর্স নিয়ে আক্রমণ করে উনি দখল করে নেন কেমব্রিজ, ম্যাসাচুসেটস, এবং এর হেডকোয়ার্টার্স ছিল এই বাড়িতে, হুইচ ওয়াজ লেটার 105 ব্র্যাটল স্ট্রিট, কেমব্রিজ, ম্যাসাচুসেটস। এটা ছিল জর্জ ওয়াশিংটনের হেডকোয়ার্টার্স দিদেন। তার মানে সেটা হয়েছিল, ঘটনাটা মোটামুটি 1778 তারপরে অবশ্য তাকে আবার পিছু হটে যেতে হয়েছে, পরাজয়, জয়, পরাজয় ইত্যাদি করে আলটিমেটলি কনভিনসিং ভিক্টরি উনি কন্টিনেন্টাল আর্মি নিয়ে, প্যাট্রিয়টিক আর্মি নিয়ে আমেরিকান ইন্ডিপেন্ডেন্সের জন্য ফাইট করলেন, এবং ফাইনালি জর্জ ওয়াশিংটন ডিফিটেড দ্য ব্রিটিশ আর্মি। এটা কিন্তু ব্রিটিশ কলোনি ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আপনারা জানেন। তো এই জর্জ ওয়াশিংটনের বাড়ি হিসেবেও ওটা খ্যাত ছিল। এবং নিবেদিতা মিসেস অলি বুলের মৃত্যুর পরে এখানে উঠে আসেন এবং বেশ কিছুদিন ছিলেন। মিস লংফেলো ওকে অসম্ভব স্নেহ করতেন, ওর থেকে বড় একটু বয়সে, অনেকটাই বড়। এবং এখান থেকেই তিনি রওনা হন, একটু জোসেফিন ম্যাকলাউডের সঙ্গে কয়েকদিন কাটিয়ে ইংল্যান্ড হয়ে ইন্ডিয়ায় আসেন, সে পরের কথা। তো চিঠি চলছে। গতকাল রাত্রিরে আমি দেখা করলাম, আই মেট উইথ ডক্টর লিও। এই ডক্টর লিও, যেটুকু তথ্য পেলাম ঘেটে ঘুটে, তাতে হচ্ছে ইনি বিখ্যাত জার্মান ভাষার অধ্যক্ষ, ফ্যাকাল্টি, আপনার
পিটসবার্গ ইউনিভার্সিটিতে, এবং মহাপণ্ডিত লোক, এবং তিনি মিডল ইস্টের সিভিলাইজেশন অ্যান্ড ইন্ডিয়ান সিভিলাইজেশন অ্যাজ ওয়েল এর ওপরে একজন অথরিটি ছিলেন। তো চিঠিটা তো ডক্টর চেনকে লেখা, দ্যাট লাস্ট নাইট আই মেট ডক্টর লিয়ন, whom you surely know, and made the acquaintance with Asurbani Pal. এবার এখানেও একটু ব্যাখ্যা দিতে হচ্ছে। Asurbani Pal হচ্ছেন দ্য লাস্ট এমিনেন্ট এম্পায়ার অব দি খ্যালডিয়ান অ্যাসিরিয়ান এম্পায়ার। এই যে টাইগ্রিস, এবং আপনারা ইতিহাসে আমরা ছোটবেলায় আপনারাও পড়েছেন যে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে সুমেরিয়ান বা ব্যাবিলনিয়ান বা খ্যালডিয়ান বা অ্যাসিরিয়ান, কাছে পিঠে এগুলো, এই সভ্যতার বিকাশ হয়, এবং অসম্ভব যোদ্ধী জাত, এবং দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট লাইব্রেরি was established by this emperor or the last eminent king of Assyria. তিনি হচ্ছেন আসুরবানি পাল। তো ইনি সেই লাইব্রেরি কোথায় করেন? নিয়েভ শহরটিতে। এই জায়গাটি বর্তমানে মেইনলি আপনার টার্কি, তুরস্ক, কিছুটা ইরান, কিছুটা সিরিয়া, এবং বাকি অংশ হচ্ছে আপনার সিরিয়া, ইরান, টার্কি, তিনটে। কিন্তু মূল অংশটা হচ্ছে ইরাক, যেখানে এই যে সাদ্দাম হোসেন বা এই যে কিছুদিন আগে এত ঘটনা ঘটল কিছু বছর আগে, তো আমি তার সঙ্গে দেখা করেছি। এবং এরা সবসময় দেখুন 16ই জানুয়ারি চিঠিটি লেখা, 18ই জানুয়ারি ভোরবেলা কি মিসেস অলিবুলের দেহান্ত হবে, ঠিক আগের দিন চিঠিটি লেখা। তো তখনও ওই ব্যস্ততার মধ্যে, ওই উদ্বিগ্নর মধ্যেও কিন্তু তার যে স্কলারশিপ, তার যে সাধনা, তার যে, সেটা কিন্তু একই রকম সজাগ। তিনি এও লিখছেন, দেয়ার ইজ এ হাইভ অফ স্কোপ অফ রিসার্চ অন দ্য কানেকশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ক্যালডিয়া অ্যাসিরিয়া। তারপরে বলছেন, হোয়াট এ ওয়ান্ডারফুল প্লেস in literature you have accorded to my book. আপনি আমার এই বইটিকে, মাস্টারজাই সহিমকে কোন আসনে বসিয়েছেন? What a wonderful place you have accorded in literature to my book. আমি প্রার্থনা করি তার যোগ্য হয়ে ওঠে যেন এ বই, যেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা এটা অধ্যয়ন করবেন তাদের যেন প্রাণিত করে। I pray that it may prove to have deserved it. বইটা তারপরেই লিখছেন যে, how I wish that you are all well at Oxford. উনি তো অধ্যাপনা করছেন তখন অক্সফোর্ডে, and getting well. Should I be in England on my way to India this year? তাই কিন্তু হয়েছিল। ও বছরেই নিবেদিতা রওনা হলেন। কিছুদিনের মধ্যেই আমরা যে ঘটনা বলছি এরপরে আসবে, চিঠির পর চিঠি আসবে, তাতে ছবির পর ছবি, যে ঘটনাগুলো ইতিহাস আজকে কিন্তু এখনো প্রাণ ও স্পন্দনে দপদপ করছে, সেগুলো আমরা ধরবো একটার পর একটা। তো বলছেন যে, আমি ভাবছি যে আপনারা খুব ভালো, আরও ভালো থাকুন, আর যদি ভারতবর্ষে আমার যাওয়ার ইচ্ছে এবছরই,
আর যখন যাব ইংল্যান্ড হয়ে যদি যাই, তাহলে পরে আমি অবশ্যই আই হোপ টু অ্যাভেইল দ্য অপরচুনিটি অফ কামিং ডাউন টু ইউ অ্যাট অক্সফোর্ড। তারপরেই চিঠিটির শেষ, যে with my ever gratefully and most devotedly, এটা কিন্তু বাড়িয়ে বলেননি নিবেদিতা, ভালো তিনি বাসতেন, কিন্তু ever gratefully and most devotedly with the warmest greetings of Mrs. Bull as well as my own নিবেদিতা of রামকৃষ্ণ বিবেকানন্দ। এই চিঠিটি শেষ। এবার আমি শুধু একটা জায়গায় বলবো, অ্যান্ড হাউ এক্সকুইজিট ওয়াজ দি এন্ড। এই যে বইটি আমি আজকে এনেছি সঙ্গে, দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এটি 27টি চ্যাপ্টারে বিভক্ত। এটা লাস্টটা আমার কাছে অন্তত মনে হয়েছে, ফ্রম দি মিস্টিক পয়েন্ট অফ ভিউ, দ্য লাস্ট চ্যাপ্টার টাইটেলড দি এন্ড, সেটা এই বইয়ের অন্যতম শ্রেষ্ঠ ঐশ্বর্য। বইটা এমনিতেই মহামূল্যবান একটি মণিরত্ন খচিত রত্নহার, যা স্বামীজিকে বোঝা, ভারতবর্ষকে বোঝা, তার সেই সনাতন ভাবগুলোকে বোঝার জন্য একটা অসাধারণ কাজ। দ্য মাস্টার অ্যাজ আই স হিম। নিবেদিতা যত লিখেছেন তার মধ্যে এটাই বোধহয় ওর ম্যাগনাম ওপাস বলা যায়, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। তাহলে কেন তিনি বলছেন অ্যান্ড হাউ এক্সকুইজিট ওয়াজ দি এন্ড, এই এন্ডটা আমাদের কাছেও, আপনারা যারাই পড়ছেন এটা, আপনারা হয়তো পড়েছেন এখানে, যে দেখবেন প্রতিটা অধ্যায় এক একটাতে এক এক ঝলক, অসাধারণ। কিন্তু এই শেষ অধ্যায়, দ্য 27th চ্যাপ্টার, দ্য এন্ড অফ দ্য মাস্টার অ্যাজ এ সিম্পলি মিস্টিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ওয়ান্ডারফুল। আমরা এবার সেটা বলছি। 1902 সালের ক্রিসমাসের সময় আমরা স্বামী বিবেকানন্দের কয়েকজন সাক্ষাৎ শিষ্য একত্রিত হয়েছিলাম ক্রিসমাস ইভ পালন করতে খণ্ডগিরির, যেটি কটকের কাছে অবস্থিত, সেই গুহাগুলোর পাদদেশে। এখন মজা হচ্ছে, খণ্ডগিরি ইজ নাও অলমোস্ট এ পার্ট অফ ভুবনেশ্বর। এখন ভুবনেশ্বর তখন তো অস্তিত্ব ছিল না, ভুবনেশ্বর তৈরি হয়েছে শহরটি এই 1948, আফটার ইন্ডিপেন্ডেন্স, যেটা ক্যাপিটাল অফ উড়িষ্যা এখন। কিন্তু ভুবনেশ্বর প্রাচীন একটি ছোট্ট শহর এবং জনপদ হিসেবে নাম ছিল লিঙ্গরাজ মন্দির। তাছাড়া রাজা মহারাজের অত্যন্ত প্রিয় জায়গা ওখানে ভুবনেশ্বর মঠ, অনেক স্মৃতি। তো এবং তার সর্বশেষ স্মৃতি, যেটি শুধু আমার ব্যক্তিগত নয়, আপনাদের হয়তো কয়েকজন আছেন তার, সেটি এইখানে একজন মহান সন্ন্যাসীর এই 1.5 দশক আগে দেহান্ত হয়। ওয়ান্ডারফুল। তিনি স্বামী অজরানন্দ। তো যাই হোক, রাজা মহারাজের অত্যন্ত প্রিয়, এবং একে বলা হয় নাকি ভুবনেশ্বরকে গুপ্ত কাশী। তো ভুবনেশ্বর শহরের তো তখন মানে অস্তিত্ব নেই। আর এইটা যেটা আপনার কটকটা তখন হচ্ছে প্রধান শহর। এখন ভুবনেশ্বর অনেক বেশি পপুলাস। আর এই যে উদয়গিরি খণ্ডগিরির এই যে গুহাচিত্র, এই গুহাচিত্রের ওপর ওই বনানী এখনো রক্ষিত।
কিন্তু অনেক কিছু ছেটে কেটে বাদ দিয়েছে। কিন্তু 1902 সাল ক্রিসমাস ইভ, স্বামীজি দেহান্ত হয়েছে কবে? 4th of July, একই বছরে, তাই তো, 1902। সেই ক্রিসমাস ইভ সত্য গুরুর প্রতিটি শিক্ষা, প্রতিটি খুঁটিনাটি ব্যবহার তাদের প্রতি মুহূর্তে আন্দোলিত করছে। শুধু নিবেদিতাকে নয়, আরও যারা ডিসাইপলস ছিলেন, সদানন্দ স্বামী, আরও আমরা হয়তো এখানে জোর দিচ্ছি যেহেতু আমরা এটা স্টাডি করছি এখন, কিন্তু এরা কম নন। কল্যাণানন্দ রয়েছেন, নিশ্চলানন্দ রয়েছেন, এক একজন এক এক রকমভাবে, পরমানন্দ রয়েছেন শেষ ইয়ে। তো এইখানে কেন এটা বলা, আমি এটা করছি। তো আমরা সেই সময় একত্রিত হয়েছিলাম। সেইটি ছিল একটি রাত্রি, একটি ধুনি জ্বালানো হলো কাঠের, তার চারপাশে আমরা স্বামী বিবেকানন্দের কয়েকজন সাক্ষাৎ শিষ্য চারপাশে বসেছিলাম। আমাদের একদিকে নাতি উচ্চ পাহাড় উঠে গিয়েছিল খণ্ডগিরির, আর নিস্তব্ধ বনানীর যে গাছগুলোর পাতাগুলো যেন ফিসফিস করে কোন অতীন্দ্রিয় জগতের কথা আমাদের কানে কানে বলছিল। We sat on the grass round a lighted log. 3 জন ছিলেন। সেটা তো এখানে লেখেননি, কজন ছিলেন, কারা ছিলেন, লেখেননি। আমরা জানি 3 জন ছিলেন, নিবেদিতা, স্বামী সদানন্দ, স্বামী শঙ্করানন্দ। তারপরে বলছেন যে তাদের মধ্যে 2 জন মঙ্কস, তারা সম্পূর্ণভাবে মেষপালকের পোশাক পরেছিলেন, এবং তারা ক্রিসমাস ইভ আমরা উদযাপন করছিলাম ঠিক পুরাতন রামকৃষ্ণ মিশনের যেই পদ্ধতিতে ক্রিসমাস ইভ উদযাপিত হতো, আমরা ঠিক সেইটি অনুসরণ করছিলাম। কি বর্ণনা দেখুন! আমাদের 2 জন সন্ন্যাসী মেষপালকের পোশাক পরেছিলেন, আর মাথার পাগড়ির মতো করে মোটা কম্বল জড়িয়েছিলেন সদানন্দ এবং শঙ্করানন্দ। তাদের হাতে ছিল একজনের ক্রুক, মানে লাঠি, তৎকালীন মেষপালকদের যিশুর সময় বাঁকানো লাঠি। And one of us started reading the nativity of Christ, মানে খ্রিস্টের জন্ম। এটা দিয়ে এখনো পালিত হয় রামকৃষ্ণ মিশনের বিভিন্ন সেন্টারে, যদিও এখন তো আর ওই রকম মেষপালকের পোশাক পরা বা হাতে বাঁকা লাঠি নিয়ে কেউ ওঠেন না, কিন্তু যে মূল ধারাটা, ভাবটা, সেটা এখনো চলে আসছে বিভিন্ন শাখা কেন্দ্রে বেলুড় মঠের। তো আমাদের সঙ্গে ছিল সেন্ট লিউকের গসপেল। 4 জনের খুব বিখ্যাত, তার মধ্যে ওরা প্রাচীনতম, অন্যতম প্রাচীন সেন্ট লিউকেরটি বেছেছিলেন, এবং পাঠ করে চলেছিলেন। পাঠক নন, পাঠিকা। নিবেদিতা নিজে পাঠ করছিলেন। বলে আমরা প্রথমেই শুরু করলাম সেই অধ্যায়, কামিং অফ দি অ্যাঞ্জেলস অ্যান্ড সিঙ্গিং অফ ওয়ার্ডলস ফার্স্ট গ্লোরিয়া। দেবদূতদের আগমন, প্রাচ্যের 3 জন ঋষির তারা অনুসরণ করে, যাদের মেজাই বলা হতো না, দ্য 3 মেজাই ফ্রম ইস্ট, যারা প্রাচ্যের 3 জন প্রাজ্ঞ পুরুষ ঋষি, তারা অনুসরণ করে
অবতারের জন্ম হয়েছে, মহাপুরুষের জন্ম হয়েছে, এই ভেবে তারা খুঁজে বের করেছিলেন ওই বেথলেহেমে। সেই অংশ পড়ছিলাম এবং আমরা ওয়ার্ল্ডস ফার্স্ট গ্লোরিয়া, এটা কি আজকালও এই ক্যারলে এই গানটি হয় যে গ্লোরি unto God in the highest and peace and goodwill among men on earth, এটাই হচ্ছে মূল প্রতিপাদ্য। ইটালিয়ানে বিভিন্ন ভাষায় এটা গীত হয়। রোমান ক্যাথলিকদের তো এটা একেবারেই, প্রোটেস্ট্যান্টদেরও, এমনকি অর্থোডক্স গ্রিকদেরও এটা একটি অত্যন্ত স্বাভাবিক আচার অনুষ্ঠান প্রতি বছর এক্সমাসে। কিন্তু অনলি নেটিভিটি অফ ক্রাইস্টই পাঠ হয়। কিন্তু নিবেদিতা লিখছেন, আমরা থামতে পারলুম না। আমরা এই যে ক্রিশ্চিয়ান স্টোরি অফ দি নিউ টেস্টামেন্ট, আমরা চ্যাপ্টারের পর চ্যাপ্টার, অধ্যায়ের পর অধ্যায় আমরা পড়ে যেতে লাগলাম, থামতে পারলাম না, এত আকর্ষণ। That great life of Jesus was passed in review. সমস্ত জীবনটা পর্যবেক্ষণ করলাম, তার জন্ম, তার that 40 days in exile in the desert, তপস্যা, যিশুর ওই সময়টা জানা যায় না, 40 দিন, তারপরে প্রিচিং and death. We came to the 24th chapter of the gospel. এটা কিন্তু এটার নয়, লিউকের, সেন্ট লিউকের যে গসপেল, তার 24th পার্টে এসে পৌঁছলাম আমরা, এবং আমরা অবাক হয়ে পড়ছিলাম। and that never sounded like this in our ears earlier. এবার যে অনুভূতি হলো এই পাঠে, আর কোনোবারই হয়নি। আমরা পড়ে স্পষ্ট বুঝতে পারছিলাম যে এটা কোনো হিস্টোরিক্যাল ইভেন্ট বা ফ্যাক্ট, তার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা নয়। ইটস নট এ, এখানে লিখেছেন নিবেদিতা, ইটস নট এ লিগ্যাল ডকুমেন্ট ডিউলি ডেটেড অ্যান্ড অ্যাটেস্টেড, বাট ইট ওয়াজ এ উইটনেস অফ সামওয়ান, কোনো একজন ব্যক্তি সাক্ষ্য, যিনি সাক্ষ্য দিচ্ছিলেন ইন এ স্ট্যামারিং গাস্পিং ম্যানার, হাঁপাতে হাঁপাতে, থতমত খেতে খেতে, তোতলাতে তোতলাতে, কিছু বলতে পারছিলেন, কিছু বলতে পারছিলেন না। He was trying to put something into words which were impalpable and intangible, অস্পষ্ট, অধরা, এমন একটা কিছু যেটাকে তিনি ভাষায় রূপ দিতে চাইছিলেন, কিন্তু সক্ষম হচ্ছিলেন না। মাঝে মধ্যেই we all understood suddenly that it was a spiritual perception. রিজারেকশনের যে গল্প, যেটা, যে আখ্যান, গল্প বলছি না, আখ্যান, এইটি একটা আধ্যাত্মিক অনুভূতির একটি অক্ষম বর্ণনা, অক্ষম বর্ণনা, হাঁপাতে হাঁপাতে, থেমে থেমে, তোতলাতে তোতলাতে, in a gasping, stammering manner, they were trying to convey key which is impalpable, intangible, অস্পর্শ, অধরা, কিন্তু তাকে ধরার। কাজেই those who experienced it, ওই আধ্যাত্মিক অনুভূতিটা গেছে ওরা, কিন্তু সেটাকে তো ভাষায় প্রকাশ করতে পারছেন না। এবং মনে হচ্ছিল আমাদের যে ওই ব্যক্তি নিজেই শুধু যে পাঠকদের ঘটনার এ অনুভূতির সত্যতা সম্বন্ধে নিশ্চিত করার চেষ্টা করছিলেন তা নয়, তিনি যেন নিজেকেও নিজে
নিশ্চিত করার চেষ্টা করছিলেন যে সত্যি এটা ঘটেছিল, আমি অনুভব করেছিলাম। Suddenly we remembered, hadn't had we the same glimmerings, a same life coming, a same revelation? নিবেদিতা লিখছেন, উনি তো পাঠক, আমাদের হঠাৎ করে মনে হলো, আরে কদিন আগেই তো আমরা এই অনুভূতির মধ্য দিয়ে এসছি। গ্লিমারিং শব্দটা লক্ষ্য করুন, মানে যেন ঝলসে একটা ঝলকের মতো অনুভূতি আসছে, যা চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। And suddenly I distinctly remembered the clear and deliberate statement of our master, স্বামীজির কথা, in my life several times I have met returning spirits. আমার জীবনে বহুবার আমি অশরীরীদের আবির্ভাব উপলব্ধি করেছি। And one was very prominent within a week of death of Ramakrishna Paramahansa, and the form was luminous. ঠাকুরের কাশীপুর উদ্যান বাটিতে দেহত্যাগের পরে আপনারা পড়েছেন এই ন্যারেটিভ, যে হঠাৎ করে একদিন রাত্রিবেলা আলোচনা করছে, প্রভুর অদর্শনের পরে তার যারা অন্তরঙ্গ শিষ্য, যারা এত আশীর্বাদ, এত ভালোবাসা, এত ঐশ্বর্য লাভ করেছেন, তাদের মনে তো দিবারাত্রি তার বিভিন্ন স্মৃতি আসছে। হঠাৎ করে স্বামীজির চোখে আসলো উজ্জ্বল একটা জ্যোতির বলয়, যেন আকাশের এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে। দেখ দেখ দেখ, এটা কি মনে পড়ে? এটা কাশীপুর উদ্যান বাটির ঘটনা। তো এখানেও বলছেন, দ্য ফর্ম ওয়াজ লুমিনাস। আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে উই আর ফেস টু ফেস উইথ এ ফ্যাক্ট that it was not that only the disciples were very eager to see their master again, যিশুকে দেখার জন্য তার শিষ্যরাই যে খুব ব্যাকুল হয়েছিলেন, শুধু তাই নয়, তিনি তাদের ছেড়ে গেছেন। It was the incarnation himself. He had much more yearning to return to them and comfort them and bless them. এটা যে শুধু শিষ্যদেরই যিশুকে পুনর্বার দেখার তীব্র ইচ্ছে হয়েছিল তা নয়, স্বয়ং যিশু যেন তাদের পুনরায় আবির্ভূত হয়ে সান্ত্বনা দিতে, আশীর্বাদ করতে চেয়েছিলেন। আরে আমাদের জীবনেও তো ঠিক আমরা এই দেখেছি। আমাদের প্রভুর, মাস্টার, বারবার আচার্য কথাটি ব্যবহৃত হচ্ছে, আমাদের প্রভুর, আর ওরা দি লর্ড, আমরা প্রভু বলতেই পারি, দ্য মাস্টারকে বাংলা আমরা প্রভু বলতেই পারি। প্রভু আমার, প্রিয় আমার, রবীন্দ্রনাথ তো গেয়েছেন, প্রভু বলতেই পারি। দ্য মাস্টার, আচার্য বলুন, প্রভু বলুন। এখানে প্রভু শব্দের মধ্যে আন্তরিকতা, ভালোবাসা আরো ঘনীভূত, তীক্ষ্ণতর, তীব্র। কেন? নিবেদিতার একটি বহুদিন আগের চিঠি আমরা আলোচনা করেছি, বহু বছর আগে, যে হঠাৎ করে স্বামীজি গোলকোন্ডা জাহাজে যাচ্ছেন 1899-এ, সেকেন্ড ভিজিট টু দি ওয়েস্ট, নিবেদিতা, তুরীয়ানন্দ, স্বামীজি। হঠাৎ করে স্বামীজি ডেকে বলছেন, আই অলওয়েজ রিমেম্বার দ্যাট ওম্যান who was in the garden, যিশু রিজারেকশনের ঘটনা, হ্যাঁ, who came when nobody came in the dawn. Suddenly she felt a touch from the rear and turned round and saw Jesus, and she could only say, my Lord, my God, প্রিয় আমার, প্রভু আমার। দেখুন,
আবার ফিরে আসছি, এটা বহুদিনের আগে, 1899, আমরা 1902 বলছি, খুব বেশি দিন আগে নয়, অথচ মনে হচ্ছে যেন যুগের পর যুগ এর মধ্যে ইরাস অ্যান্ড ইয়নস পাসিং থ্রু চলে যাচ্ছে। তো এখানে বলছেন আমরা এটা বুঝলাম যে শুধু যে ভক্তরা কাতর হয়েছে বিরহে তা নন, প্রভু স্বয়ং তার ভক্তদের কাছে আবার ফিরতে চাইছেন ইন সাটল ফর্ম, এবং তাদের আশ্বস্ত করতে চাইছেন, আশীর্বাদ করতে চাইছেন। ঠিক তাই ঘটেছিল। থার্ড ডে আফটার দি বেরিয়াল, রিজারেকশন, ওদের যে ন্যারেটিভ স্থূলভাবে যদি দেখেন, অ্যান্ড দেন 40 days অফ রিজারেক্টেড, এই যে রাইজেন স্টেট, তারপরে অ্যাসেনশন, ফাইনাল বেনেডিকশন, আশীর্বাদ তার শিষ্যদের, এবং অ্যাসেনশন মানে আবার উঠে যেখান থেকে এসেছিলেন সেখানেই চলে গেলেন। তো এইটাই বলছেন, বলে আমরাও কি এটা অনুভব করিনি? আরে আমরা তার দেহত্যাগের পরের কয়েকটা সপ্তাহ প্রতি মুহূর্তে তার জ্যান্ত উপস্থিতি আমরা টের পেতাম। এ টাচ হিয়ার, এ সাউন্ড দেয়ার, এ সাডেন মোমেন্ট অফ প্রফাউন্ড সুইটনেস, একটা স্পর্শ, একটা কোনো শব্দ, একটা অকস্মাৎ কয়েক মুহূর্ত আমার ভেতরে ভালোবাসা এবং মিষ্টত্বের গভীরে চলে যাওয়া, অথবা সাডেন আপলিফট অফ ইনার ক্লিয়ারনেস অফ সাইট অ্যান্ড রিয়েলাইজেশন, হঠাৎ করে ভেতর থেকে কতগুলো উপলব্ধি যে পরের পর ঝলকের পর ঝলক বেরিয়ে আসা। আমরাও কি এটা অনুভব করিনি? এটাই তো দেখছি রিজারেকশনে। আমরা সেই সব অংশ বাদ দিলাম যেগুলো আমি নিশ্চিত পরবর্তীকালে যেসব স্থূল মানুষ, who believed in the hard and fast, the black and white narrative of this story, আমরা ওগুলোকে বাদ দিলাম। Instead, we fastened our attention to what? The more simplest of the simple narrative, the old narrative by Saint Luke, যেখানে গ্যাদারিং অফ 11 disciples and whispering among themselves, Lord is risen indeed, Lord is risen again in, প্রভু আবার উত্থিত হয়েছেন, আবার আবির্ভূত হয়েছেন। Didn't our heart burdens within us when he spoke to us by wayside? আরে আমাদের কি এরকম অনুভূতি হয়নি যখন তিনি পথের ধারে দাঁড়িয়ে কথা বলছিলেন? বলে আমরা বুঝতে পারলাম যে এই যে অ্যাপোস্টলস বা যিশুর যারা ঘনিষ্ঠ পার্ষদ বা শিষ্য, তারা দে আর ফুল অফ প্যাথোস, তাদের যন্ত্রণাগুলো বিরহ যন্ত্রণা। প্রভুকে দেখেছিলেন, পেয়েছিলেন, পাচ্ছেন না, তার মধ্যে করে অকস্মাৎ করে যেন আবির্ভূত হচ্ছেন। আবার সাডেন অ্যাপিয়ারেন্স অ্যান্ড ভ্যানিশিংস, sudden reappearances and vanishings. We instantly understood that the Christian story of resurrection was no bodily return of Jesus. এটা যিশুর শরীরের যেভাবে আমরা পাই পরবর্তীকালে, সেটার বর্ণনা একেবারেই নয়। এবং এরা এত সরল ছিল, এই যিশুর সাক্ষাৎ পার্ষদরা এবং শিষ্যরা, যে তাদের এত বুদ্ধি বিবেচনা ছিল না, এত গুছিয়ে লেখার ক্ষমতা ছিল না, এবং তারা সবাই এমন একই রকমভাবে অনুভূতি লাভ করেছিল যিশুর, এমনও নয়। আমাদের এও মনে হলো যে এমনকি যিশুর সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে অথরিটেটিভ
অ্যাপোস্টলস, তাদের মধ্যে পর্যন্ত কয়েকজন ছিলেন যে যারা সম্পূর্ণ এই রিজারেকশনকে বিশ্বাস করতেন না। দে হ্যাড ফুল ডাউটস অ্যাবাউট ইট। তারপরেই শেষ করেছেন। অ্যান্ড ইয়েট, আমি ইংরেজিটা বলছি, বাংলা করে দিচ্ছি, এটাই শেষ অংশ। অ্যান্ড ইয়েট দুবার, in the caves and forests, whispering forests of that night at Khandagiri, we, a few disciples of the master, মানে বিবেকানন্দ স্বামীর কয়েকজন অন্তরঙ্গ শিষ্য, we couldn't but feel that in all its elusiveness, এটার আগে একটা কথা, সাংঘাতিক কথা বলেছেন, যে we all felt that there is a glistening thread of fact behind it and through it, এর পেছনে ঝলকের মতন কোথাও একটা সত্য বর্ণনা এই ঘটনার পেছনে মধ্যে রয়েছে। কি সেটা? We were actually tracing out the footsteps left by one human soul somewhere, when he trod, অসাধারণ কথা, বাংলা করে দিচ্ছি, when he trod the glimmering pathway of this fugitive experience. বাংলা করছি, জানি না কতটা হবে। আমরা স্পষ্ট অনুভব করলাম এই ঘটনাগুলোর মধ্যে সূক্ষ্ম স্তরে কতগুলো সত্যতা বর্তমান। সত্যিকারেরই কোনো মানব, মহান মানব ব্যক্তি, অবতার বলুন, যাই বলুন, ঈশ্বর পুরুষ বলুন, তার পদচিহ্ন আমরা খুঁজছিলাম, এবং সেই পদচিহ্নগুলো হতে পারে সুগ্রথিত নয়, কিন্তু চিহ্নগুলো পড়ে আছে, যে এই পথ দিয়ে কোনোদিন হেঁটেছিলেন, কোনোদিন, কোনো সময়, সামওয়েন, কোথাও কোনোদিন হেঁটেছিলেন, যেগুলো আমরা চিহ্ন অনিয়মিতভাবে পাচ্ছি, কিন্তু আছে। কে হেঁটেছিলেন, কোন পথ? দ্য গ্লিমারিং পাথওয়ে, ঝলকের মতো পথটা একবার দেখা যায়, একবার দেখা যায় না। অফ ফিউজিটিভ এক্সপেরিয়েন্স, যেই অনুভূতিগুলি একবার আসছে, একবার যাচ্ছে। একবার অনুভূতিটা আমার হচ্ছে, এই তো প্রভুকে পাচ্ছি, আরে আছেন তো তিনি, এই তো দেখছি, মানে ওয়েলিং আপ অফ লাভ অ্যান্ড ডিপ অ্যান্ড প্রোফাউন্ড থটস। এটা তারপরেই এটা শেষ করছেন, শেষ লাইন, যে so we couldn't but feel that night that in all its elusiveness of the narrative of resurrection, এটার মধ্যে যত কিছু অস্পষ্টতা, মোহচ্ছন্নতা, মায়াময়তা, কতগুলো অবিশ্বাস্য ঘটনা থাক, কিন্তু we had a like revelation at a like time. আমাদেরও তো এই অনুভূতি হয়েছিল, যেগুলোকে আমরাও সুগ্রথিতভাবে বলতে পারি না। আসছেন, যাচ্ছেন, হ্যাঁ, প্রভু করুন আমাদের এই অনুভূতি যেন এই রকম জীবন্ত রূপে আমরা যতদিন আছি ততদিন পর্যন্ত এটা যেন আমাদের পরবর্তীকালে স্মরণ করার বিষয় না হয়, সর্বদা যেন আমাদের ভেতরে দপদপ করে সেই জ্যান্ত ভাবটা শেষ পর্যন্ত বজায় থাকে। ইংরেজিটা শুনুন, মে গড গ্র্যান্ট that this living presence of our Master, of which death itself even hadn't had the power to rob us,
মৃত্যু পর্যন্ত আমাদের এর থেকে ছিনিয়ে নিতে পারেনি। This living presence may remain with us always, even unto the end. Last word of this book. শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের যেন প্রভুর এই জ্যান্ত অনুভূতি থাকে। এইটাকেই আমরা আগামী দিন যখন রিভিউটা নেব থমাস কেলি চেইনের, তখন এইটাকে কিভাবে উনিও শেষ করেছেন এখানে। এবং আশ্চর্যজনকভাবে আমাদের যে দুটি জায়গা ব্যক্তিগতভাবে আমার স্পর্শ করে এই বইয়ের, এ তো অনেক আছে, কিন্তু সেই দুটি জায়গা দেখে আমি অদ্ভুত হই। কোথাকার আমি এক সাধারণ তুচ্ছ মানুষ এবং কোথায় টমাস কেলি চেইনের মতন ব্যক্তি, তারা দুজন ঠিক একই জায়গাতে দুজনের স্পর্শ করেছে, তাদের ওই জায়গাটা খুব ভালো লেগেছে। সেটা আগামী দিনে আমরা যখন এই রিভিউটি পুরো পড়ব, যেটা উদ্ধার করা হয়েছে, তা করব। আপনাদের সবাইকে প্রণাম।